ভারতবর্ষের ভেতর যে কোনো রাজ্যে যতগুলো ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট থাকে তারা সবাই ওই রাজ্যের হাইকোর্টের হয়ে কাজ করে। মানে হাইকোর্ট থেকে যেমন অর্ডার আসে ঠিক সেইভাবে ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট তাদের কাজ করে, বা কোনো সমস্যা হলে তারা সেই হাইকোর্টকে রিপোর্ট করে। এক কথায় ডিস্ট্রিক্ট কোর্টের ইমিডিয়েট বস হলো হাইকোর্ট। ঠিক একই রকম ভাবে ভারতের সমস্ত হাইকোর্টও সুপ্রিম কোর্টের হয়ে কাজ করে। মানে সুপ্রিম কোর্ট থেকে যেমন অর্ডার আসে তেমন ভাবেই হাইকোর্টগুলি কাজ করে। আবার দেশের ভেতরে যতগুলো ট্রিবিউনাল আছে সেই ট্রিবিউনালগুলো সুপ্রিম কোর্টের বিভিন্ন অর্ডার অনুযায়ী কাজ করে। তাহলে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দেশের সমস্ত হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট, ট্রিবিউনালস, এক কথায় জুডিশিয়ারির সাথে যারা জড়িত সেই প্রত্যেকটা অথরিটি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কাজ করে। অর্থাৎ তাদের প্রত্যেকের কাজের উদ্দেশ্য হলো বিভিন্ন কাজের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাজে সাহায্য করা। আর এই সমস্ত জুডিশিয়াল অথরিটি তারা যে জুডিশিয়াল কাজের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাজে সাহায্য করবে সেটাই সংবিধানের এই 144 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। শুধুমাত্র জুডিশিয়াল অথরিটি না, ভারতের ভেতরে যত সিভিল অথরিটি আছে তাদের যে কাজ, তারা সেই কাজের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাজে সাহায্য করবে, এটিও সংবিধানের এই 144 নম্বর ধারাতে বলা আছে। এবার এখানে হয়তো দু একটা প্রশ্ন মাথায় আসবে, যেমন জুডিশিয়াল অথরিটিতে কারা আছে, সিভিল অথরিটি মানে কি, তাতে কারা কি কাজ করে, সিভিল অথরিটির কাজের সাহায্যে সুপ্রিম কোর্টের কাজে সাহায্য করার কি সম্পর্ক, এরকম। তো প্রথমেই বলি যে জুডিশিয়াল অথরিটিতে কারা পড়ে। ভারতের ভেতরে সমস্ত হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট, সমস্ত ট্রিবিউনালস ইত্যাদি, এবং তাদের জাজেরা, অ্যাডভোকেটরা, আর যারা লিগাল অ্যাডভাইস বা আইনি পরামর্শ দেন তারা, লয়ার, এর পাশাপাশি বিভিন্ন জায়গায় যারা আইনি পরামর্শ দেন তারা, যেমন জুরিস্ট, ট্যাক্স এক্সপার্টস, বিভিন্ন পুলিশ অফিসার, আর বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের যে অফিসাররা রয়েছেন তারা, এরা প্রত্যেকেই জুডিশিয়াল অথরিটির ভিতরে পড়ে। আর সিভিল অথরিটি বলতে কি বোঝায়, যে সমস্ত বিভাগ বা ডিপার্টমেন্ট পাবলিকের জন্য কাজ করে, অর্থাৎ ভারতের সমস্ত এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, যেমন রেল দপ্তর, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, শিল্প দপ্তর ইত্যাদি। এবং এই সমস্ত ডিপার্টমেন্টের কর্মীরা যারা পাবলিকের জন্য কাজ করেন, অর্থাৎ সিভিল সার্ভেন্ট, যেমন আইএএস, আইপিএস, আইআরএস, স্টেট পিসিএস এর অফিসাররা, ও তাদের আন্ডারে যে সমস্ত অফিসাররা কাজ করেন তারা, ডিএম, এসডিএম, বিডিও, এসপি, এসআই, ইন্সপেক্টর, টিচার, প্রফেসর ইত্যাদি লোকজন। এক কথায় যারাই ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি পাবলিকের সার্ভিসের কাজে নিযুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই সিভিল অথরিটির ভিতরে পড়েন। ফলে 144 নম্বর ধারা বলে যে এই প্রত্যেকেই তাদের যে কাজ করছেন তার মাধ্যমে যেন ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সুপ্রিম কোর্টের কাজে সাহায্য হয়, এবং সুপ্রিম কোর্টের নিয়ম কানুন মেনেই যাতে সমস্ত কাজকর্ম হয়। এখন জুডিশিয়াল অথরিটির সাথে যারা জড়িত তাদের না হয় বুঝলাম যে সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন অর্ডার আসে এবং তারা সেই অর্ডার অনুযায়ী তাদের কাজকর্ম করেন, কিন্তু সিভিল অথরিটির বিভিন্ন কাজে কিভাবে সুপ্রিম কোর্টের বিভিন্ন কাজে সাহায্য হবে। আমরা জানি যে সুপ্রিম কোর্ট বিভিন্ন কেসে বড় বড় রায় দেয়, আর আমরা সবাই যেন সেই রায়টাকে মেনে চলি সেটা দেখার দায়িত্ব হলো এক্সিকিউটিভ বা সিভিল সার্ভেন্টদের। যেমন একটা উদাহরণ দিই, সায়রা বানু কেসে 2017 সালে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে ট্রিপল তালাক বা তালাকে বিদ্যাত এই বিষয়টি আনকনস্টিটিউশনাল বা অসাংবিধানিক, ফলে এই বিষয়টি ব্যান করে দেওয়া হলো। ফলে আমাদের জনগণের ভেতরে যাতে এই ট্রিপল তালাক বা তালাকে বিদ্যাতের মতো ঘটনা না ঘটে সেটা মাথায় রাখতে হবে। এবং যারা সিভিল সার্ভেন্ট বা পাবলিক সার্ভেন্ট রয়েছে তাদের কাজ হলো সমাজে যাতে ট্রিপল তালাকের ঘটনা না ঘটে সেই বিষয়ে সচেতন করা এবং সেদিকে খেয়াল রাখা, আর যদি এই ঘটনা ঘটে তাহলে সেটাকে মিটিয়ে দেওয়া, এবং এই ধরনের কেস যাতে আবার কোর্টে গিয়ে কোর্টের কাজ না বাড়ায় সেই দিকে খেয়াল রাখা। তো সিভিল সার্ভেন্টদের এই কাজ
ইনডাইরেক্টলি সুপ্রিম কোর্টের রায়ের জন্যও করা হলো, আবার একটা সুস্থ সমাজ গড়ার জন্যও করা হলো। তো 144 নম্বর ধারার এই পুরো ব্যাপারটা আশা করি বোঝা গেছে। এর পরে রয়েছে 145 নম্বর ধারা, সেটা আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব।